অলৌকিক চ্যানেলের শ্রোতাগণ, আবারও আপনাদের স্বাগতম। গল্প পাঠে আমি নিলয় আপনাদের শোনাবো দাদুর ঝুড়ি থেকে গ্রাম বাংলার সুন্দর পরিবেশে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা রূপগঞ্জ গ্রামের কালো ছায়ার ঘটনা। তাহলে শুরু করা যাক। রূপগঞ্জ গ্রামটা অন্যান্য 5টি গ্রামের থেকে অনেক সুন্দর ছিল। গ্রামের চারপাশ ঘন জঙ্গল, মাঠ, ঘাট, পাহাড়, জলাশয় সব নিয়ে এই গ্রামটা যেন একটা অদ্ভুত ছবির মতো মনে হতো। গ্রামের শেষে ঢালু পাহাড়ের নিচে জলাশয়ের একদম সাথে ছিল একটা কুড়েঘর। সেখানে কাজের সূত্রে থাকতেন বলাই কানাই, আর তাদের সাথে গ্রামের প্রধান হীরালাল, পুরোহিত দীনানাথ ও পরাণ মাঝির সাথে বেশ আড্ডা হতো এই কুড়েঘরে। দিনটা ছিল রবিবার। সবাই নিজ নিজ কাজ শেষ করে দীনানাথ, হীরালাল, পরাণ সেই বলাই ও কানাইয়ের কুড়ো ঘরে এসে উপস্থিত হলো। সাথে করে নিয়ে এলো তেলে ভাজা, মুড়ি আর সিগারেট। সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বলাই কানাইকে উদ্দেশ্য করে বলল 5 কাপ চা করে নিয়ে আসতে। এরকম বৃষ্টির দিনে চা, মুড়ি মাখা, তেলে ভাজা যেন রাতের পরিবেশটা আরও মায়াময় করেছিল। সবাই খাওয়া দাওয়া করেছিল। কানাই সিগারেটটা মুখে নিয়ে এক গাল ধোঁয়া ছাড়তে ছাড়তে পরাণ মাঝকে উদ্দেশ্য করে বলল, পরাণদা, আপনি তো অনেক রাতে মাছ ধরতে বেরোন, তাহলে কি আপনার সাথে কোনো ঘটনা ঘটেনি? তার সাথে স্বাদ মিলিয়ে সবাই হা হা, কিছু অদ্ভুত হয়নি আপনার সাথে? পরাণ নীরবতা কাটিয়ে গলা খাকিয়ে বলল, তোমাদের বলতে আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা মনে পড়ে গেল। সবাই বলল, হ্যাঁ, তাহলে সেটাই বলুন। বাইরে বৃষ্টিটা যেন মুষলধারে নামতে শুরু করল। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পরাণ মাঝি বলতে শুরু করল, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। এক বন্যায় আমাদের গ্রামের নদীর উত্তরের একটা মেয়ে মারা যায়। তার দেহ পাওয়া যায়নি। প্রথম প্রথম গ্রামে কিছু হয়নি, তবে কয়েকদিনের মধ্যে গ্রামে দু একজনের অস্বাভাবিক মৃত্যু হতে দেখা যায়। মৃতদের শরীরে কোনো আঘাত ছিল না। জন্তু জানোয়ার যদি মেরে তাহলে খেয়ে নিত, কিন্তু সেটাও হলো না। তাই সবাই ভাবলো কোনো অশুভ আত্মা। তাই সবাই সাবধানে থাকতে লাগলো। তখনকার নদীতে মাছও প্রায় শূন্য হতে লাগলো। একদিন আমার বন্ধু নিমাই আমাকে বলল, আজকে উত্তরে মাছ ধরবে। আমি বললাম না, কারণ আমরা দুজনেই একসাথে মাছ ধরি। সে বলল, কিছু হবে না। রাজি হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীকে সব বললাম। আমার স্ত্রী প্রথমে রাজি হলো না, ও যে রাজি হলো। তবে সে আমাকে একটা রক্ষা কবচ আমার হাতে বেঁধে দিল এবং সে ঘুমিয়ে পড়ল। রাত তখন 12টা। হঠাৎ ঠক ঠক শব্দ শুনতে পেলাম। দরজাটা খুলে দেখলাম নিমাই একটু দূরেই আমার থেকে এগিয়ে যাচ্ছে। তার পেছনে পেছনে আমি কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। ডাকলাম ও বললাম, এত তারা কিসের? কোনো সাড়া দিল না। গ্রামের রাস্তা পেরিয়ে ঠিক উত্তরে নদীর ধারে নৌকা উঠলাম। আবারও জিজ্ঞাসা করলাম, কেন সাড়া দিচ্ছে না? সেই চুপ। আমার মনে আবার ভয় পেতে লাগলো। এমন তো নয়। সে রাতের অন্ধকারে হালকা আলো নৌকার অপর প্রান্তে যেই ছিল, সেই আর নিমাই নয়। সেই ছিল একটা ছায়ার উপর বিশাল অবয়ব, এবং ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগলো এবং বলতে শুরু করলো, আমি উত্তরে নদীতে একা, এবার তোদের দুজনকেও আমার সাথে রাখবো। সাথে সাথে আমার শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো এবং কি করব বুঝে পাচ্ছিলাম না, এবং বুঝতে এটাই পারলাম যে এটাই আমার শেষ রাত। তবে একটা কথা মাথায় ঢুকলো না, যে দুজনকেই, আমি একজন তাহলে আরেকজন। ছায়াটা ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো এবং একটা সময় আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম নৌকাতে। সকালবেলা চোখ খুলেই দেখি গ্রামের মানুষ সবাই আমার চারপাশে, এবং আমার পাশে একটা সাদা চাদরে ঢাকা মৃতদেহ। মৃতদেহের চাদরটা একটু হালকা সরে যেতেই বুঝলাম এটা আর কেউ নয়, নিমাই। গ্রামের সবাইকে বুঝিয়ে সেটা বললাম। গ্রামের সবাই আর আমার বুঝতে বাকি রইল না
যে আমাদের দুজনের রূপ ধরে দুজনকে ডেকে নিয়ে গেল সেই অবয়ব নিশি। তারপরে আর কি করব, নিমাইয়ের জন্য অনেক দুঃখ পেলাম, কিন্তু এখন ওই গ্রামে কেউ আর নিশির ডাকে সাড়া দিয়ে বেরোয় না। যে একবার বেরোয় সে আর কখনো ফিরে আসে না। এরূপ বলেই পরাণ মাঝি চুপ করে রইল। আর সেই কুড়ো ঘরে ঘটনা বলা, পরাণ মাঝি চুপ থাকা, সবাইও চুপ হয়ে গেল। মানে সবাই মুগ্ধ হয়ে পরাণ মাঝি সেই গল্প শুনছিল, এবং বিদ্যুতের ঝলকায় সবাই ধ্যান আবার জাগায় এলো। বৃষ্টিটা তখন বাইরে থেকে ধরে এসেছে। পরাণ মাঝি আবারও বলল, বৃষ্টিটা ধরে এসেছে, চলো সবাই বেরিয়ে চলে যাই, না হলে আবার কখন চলে আসবে। মাঝে মাঝে ব্যাঙের কোলাহল আর বিদ্যুৎ ঝলকানোর কিছু আলো দেখা যাচ্ছে, এবং ঘরটার মধ্যে টিম টিম আলো, প্রায় নিভে নিভে অবস্থা। তারপর সবাই যার যার ঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। ধন্যবাদ বন্ধুরা, এরকম নতুন নতুন গল্প শোনার জন্য পেজটা ফলো করে পাশে থাকবেন। নমস্কার।